তো ভারতের নদ নদীতে যে আমরা ভারতের নদ নদী পড়বো, তখন ভারতের নদ নদী পড়ার জন্য যে আমাদের প্রথমে রাজনৈতিক যে বিভাগটা মানে রাজ্যগুলোকে চিনতে হবে ফার্স্ট। আর রাজ্য চিনার সব থেকে ভূগোলে রাজ্য চিনাটা আগে কাজ, ভারতের রাজ্য, তারপর ভারতের নদ নদী আর ভারতের ভূপ্রকৃতি, এই তিনটে চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। ভারতের রাজ্য চিনতে হবে ছোট সময়। একটা ছাত্র যখন সাধারণ জ্ঞান খুলে, সাধারণ জ্ঞানের প্রথমটাই ওকে ভারতের রাজ্য ম্যাপ দিয়ে শিখাইতে হবে, ম্যাপের রাজ্যগুলোকে বুঝাইতে হবে প্রথম 3-4 থেকে শুরু করতে হবে এই কাজটা। 5-6 ওর রাজ্য সম্বন্ধে দখল চলে আসুক ভারতের, পরবর্তীকালে পৃথিবীর দেশগুলা মহাদেশগুলা সম্বন্ধে দখল আসবে। তারপর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ভারতের ভূপ্রকৃতিটা, ভারতের নদ নদীটা। অর্ধেক ভূগোল কভার। আর ভূগোল কভার মানে আস্তে আস্তে ইতিহাস কভার হবে, আস্তে আস্তে পল সায়েন্স কভার হবে। ভূগোলের উপর বেশ করে বাকি ম্যাপ থেকেই পড়াশোনাটা শুরু হবে, ইতিহাস সব কিছু। ফলে ভূপ্রকৃতি নদ নদী পড়া খুব গুরুত্বপূর্ণ। আর নদ নদীর সাথে ইতিহাসের সঙ্গে বিরাট লিঙ্ক আছে নদ নদীর। ফলে আমি ম্যাপে যদি নদ নদীটা না বুঝতে পারি, তাহলে জেনারেল নলেজ সম্বন্ধে মানে খুব কষ্ট করে পড়াশোনা করতে হবে। আর বর্তমানে যারা কম্পিটিশন এক্সামিনেশন দিচ্ছে, তাদের ভারতের নদ নদীটা জানা ভারতবর্ষের ছাত্রদের খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস। ফলে সেইটা আমি এখন সিন্ধু রিভার সিস্টেমটাকে বুঝাবো। তারা অন্য রিভার সিস্টেমগুলো এইভাবে পড়তে পারে ম্যাপ দেখে। তবে তার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য সম্বন্ধে সঠিক নলেজ চাই, আর ভূপ্রকৃতি সম্বন্ধে একটা সঠিক নলেজ দরকার ছাত্রছাত্রীদের। তারপর তারা নদ নদী সম্বন্ধে মিশে যাবে, নেশা হয়ে যাবে নদ নদী পড়ার। এই নেশাটা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত ওই নদ নদী পড়ার নেশাটা না আসছে ম্যাপে, আমি হয়তো একটা পড়াবো, বাকি পড়াগুলোকে নিজেকে ঠিক করে নিতে হবে নেশার সাহায্যে। তো আমরা একটা আগেকার যুগে ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের, স্বাধীন হওয়ার আগের ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ যে নদীটা ছিল সেটা ছিল সিন্ধু। আমরা জানি যে সিন্ধু নদীটার প্রতিটি সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল প্রথম। হরপ্পা, সিন্ধু নগরায়ন হয়েছিল প্রথম। আজকে যেমন কলকাতা, মুম্বাই টাউন প্রাচীন যুগে, ঋগ বৈদিক যুগের কিছু পরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীকে কেন্দ্র করে। তাহলে স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষের প্রধান বৃহত্তম নদী ছিল কোনটা? সিন্ধু। তো সিন্ধু নদী যদি দেখি আমরা, তাহলে মোটামুটি আমি এটা ভারতের ম্যাপ এঁকেছি। তো এইটাতে এখন এই রাজ্যটা জম্মু কাশ্মীর, যেটা এখন কেন্দ্রশাসিত, রিসেন্ট কেন্দ্রশাসিত হয়েছে এটা। আর এটা লাদাখ। এটা জম্মু কাশ্মীর, এটা লাদাখ, এটা হিমাচল প্রদেশ, এটা পাঞ্জাব, এটা উত্তরাখণ্ড। সিন্ধু নদ পড়তে গেলে উত্তরাখণ্ডের প্রয়োজনটা খুব কম আছে। বাকি 4টা রাজ্য সম্বন্ধে নলেজ দরকার: জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। অ্যাকচুয়াল আরেকটা পাঞ্জাব রাজ্যটা অনেক বড় ছিল স্বাধীনতার আগে, কিছুটা পাঞ্জাবের পার্ট এখন পাকিস্তানে চলে গেছে। আমি এই বর্ডারটার বাইরে পাকিস্তান, এই দিকটা চীন দেশ, এই দিকটা চীন দেশ বর্ডারের বাইরে, এই দিকটা পাকিস্তানের ম্যাপটা বটে, পাকিস্তান, এটা পাকিস্তান, এইটার পর থেকে পাকিস্তান, উপরটা আফগানিস্তান আমরা জানি, পাকিস্তানের পরটা এইটা ভারত মহাসাগর। ভারত মহাসাগরের এই পার্টটাকে আমরা আরব সাগর বলি, কিন্তু ভারত মহাসাগর, এটা ভারত মহাসাগর পড়তে হয়। বৃহত্তর ভূগোল এটা ভারত মহাসাগর, আমরা বলি আরব সাগর। বাকি সব নলেজ আছে। তাহলে এটা জম্মু কাশ্মীর রাজ্য, এটা লাদাখ, এটা হিমাচল প্রদেশ রাজ্য, এটা পাঞ্জাব। আর পাঞ্জাবের আরেকটা পার্ট পাকিস্তানের মধ্যে গেছে, মূল পার্ট পাকিস্তানের। এইটা একটা মিঠানকোট বলে জায়গা আছে, খুব সিরিয়াস জায়গা এই নদীটা পড়ার জন্য। আর এইখানে একটা মুজাফফরগড় বলে ডিস্ট্রিক্ট আছে। বাস, এইটা মিঠানকোট একটা জায়গা, আর এইটা মুজাফফরগড় একটা ডিস্ট্রিক্ট। তো আমরা সিন্ধু রিভার সিস্টেম পড়ে পড়েছি, সিন্ধু নদ সিস্টেমটা। সিন্ধু নদ একটা আন্ডার জিনিস, রিভার সিস্টেম পড়ে একটা আন্ডার জিনিস। রিভার সিস্টেম মানে ওই রিভারটা দিয়ে যত জল যায় সব 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 উপনদীগুলো পড়িতে হবে, এবং উপনদীগুলো সিরিয়াস পড়িতে হবে। তো এখন সিন্ধু নদটা সৃষ্টি হয় চীন দেশে, মূল নদীটা ভারত দিয়ে পাস হয় কিছুটা, তারপর পাকিস্তানে চলে গেছে। নদীটা টোটাল দৈর্ঘ্য গুগল থেকে দেওয়া যাচ্ছে 3160-50, প্রায় 3100 বললেই যথেষ্ট। দৈর্ঘ্যটা নিয়ে কোনো সিরিয়াস কিছু নয়, বইয়ে দিয়ে আছে 2900, কিন্তু ভারতের মধ্যে দিয়ে প্রায় 700 কিলোমিটার প্রবাহিত হয়েছে। এই দৈর্ঘ্যটা কোনো লয়ই। তাহলে তুমি 10,000 দৈর্ঘ্য করতে পারো না, বা 1 লাখ কিমি দৈর্ঘ্য করতে পারো না, কাছাকাছি গেলেই যথেষ্ট। দৈর্ঘ্যটা কোনো সিরিয়াস মেটাল নয় এখানে। দৈর্ঘ্যটা আমি মনে করি পূর্ণ সংখ্যা দৈর্ঘ্যটা মনে রাখা ভালো। 2900 দৈর্ঘ্য, বা গুগল 3100 দিচ্ছে দৈর্ঘ্যটা। ভারতবর্ষের মধ্যে দিয়ে কত দিচ্ছে? মূল ভূখণ্ডটা 700, সিন্ধু নদ। এইখানটাতে
একটা প্রথমত এইখানটাতে তিনটা তেথিস হিমালয়ের তিনটা পর্বত আছে, একটা কারাকোরাম পর্বতশ্রেণী, তারপর একটা লাদাখ, আর তারপর একটা জাসকর। এই তিনটা পর্বতশ্রেণী সম্বন্ধে নলেজ চাই। জাসকর পর্বতটা একটু হিমাচল প্রদেশে ঢুকিয়েছে হালকা। এইখানটাতে তিব্বতে একটা সরোবর আছে, যে সরোবরটার নাম মানস সরোবর। এই সরোবর খুব সিরিয়াস, অনেকগুলো সিরিয়াস নদী সৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে, যেটা তো সেইখানের সিনকাবাব বলে একটা জলধারা আছে, সেইটা থেকে ঢালটা গেছে পশ্চিম ঢালে, একটু উত্তর পশ্চিম ঢালে সিন্ধু নদী জাসকর আর লাদাখ পর্বতটার মাঝ দিয়ে গেছে, আর এইখানে হিমালয় পার্ট আছে। তারপরে হিমালয়ের এইখানে নাঙ্গা পর্বত আছে, এইখানটাতে নাঙ্গা পর্বত। ঠিক নাঙ্গা পর্বতটা অতিক্রম করেছে, ভারত থেকে বাইরে পাকিস্তানে ঢুকিয়েছে নদীটা। পাকিস্তানে ঢুকেই ওইটা দক্ষিণ দিকে ব্যান্ড নিয়েছে নদীটা, দক্ষিণ দিকে ব্যান্ড নিয়ে মিঠানকোট হয়ে করাচি বন্দরের গড়ায় পড়েছে। করাচি একটা পাকিস্তানের বন্দর বটে, সেইখান থেকে বঙ্গোপসাগর মানে আরব সাগরে পড়েছে, যেটা ভারত মহাসাগর, আরব সাগরে পড়েছে। এইভাবে নদীটার গতিপথ আপাতত সিন্ধু নদের গতিপথ। সিন্ধু নদের মূল নদীটার গতিপথ কোথায় উৎপন্ন হয়েছে বললাম? তিব্বতের মানে চীনের অন্তর্গত মানস সরোবরের সিনকাবাব বলে একটা জলধারা আছে, সিনকাবাব, সেইখান থেকে সৃষ্টি হয়ে পশ্চিম বাহিনী হয়ে নদীটা তেথিস হিমালয়ের তিনটা পর্বত জানতে হবে সিরিয়াল, কারাকোরাম, লাদাখ, জাসকর। লাদাখ আর জাসকরের মাঝ দিয়ে গিয়েছে, মাঝ দিয়ে যায় নাঙ্গা পর্বত আছে, হিমাদ্রি হিমালয়ের একটা সব থেকে পশ্চিম প্রান্ত ভারতের। নাঙ্গা পর্বত অতিক্রম করে পাকিস্তানে ঢুকিয়েছে নদীটা। পাকিস্তান দিয়ে পাকিস্তানের প্রধান নদী এটাই ইন্দাস নদী, সেই নদীটা যায় একটা জায়গা আছে মনে রাখতে হবে, সিরিয়াস জায়গা, মিঠানকোট, সেটা দিয়ে পাস হয়ে মিঠানকোট এই জায়গাটা দিয়ে পাস হয়ে নদীটা ভারত মহাসাগরে পড়েছে। তো সিন্ধু নদীর এখন আমরা যদি উপনদীগুলো পড়ি, উপনদীগুলো খুব সিরিয়াস। সিন্ধু নদীর 5টা উপনদী খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে। নিচ দিক থেকে আমি সিরিয়াল করছি নদীটা। নিচ দিক থেকে নদীটার নাম শতদ্রু, বিপাশা, সিরিয়াল করতে হবে। তারপর ইরাবতী, চন্দ্রভাগা, তারপর বিতস্তা। এই নামটা বাঙালিপনা আছে, নামটার মধ্যে বাংলা ভাষার প্রযুক্তি আছে, নাম সিরিয়াল করতে হবে। আবার বলছি শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিরিয়াল করতে হবে, নামগুলা এলোপাথারি করা চলবে। নিচ দিক থেকে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, মোটামুটি 5 বোন ভাবতে পারো। এই নামগুলো আবার ন্যাশনালিজম নাম আলাদা আছে এই নদীগুলো, এটাও জানতে হবে, কিন্তু উচ্চারণ প্রায় মিল আছে অনেক। যেমন শতদ্রুকে ন্যাশনালিজম নামে আছে সতলেজ, এটাকে বলা হয় সতলেজ। বিপাশাকে বলে ব্যাস। ইরাবতী নদীর নাম রাভি, চন্দ্রভাগার নাম চেনাব, বিতস্তার নাম ঝিলাম। যখন কোন অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে তোমার, তখন এই নামগুলো থাকবে। প্রশ্ন তো সিন্ধু নদ থেকে গ্যারেন্টি থাকবে একটা, এই নামগুলো তোমাকে জানতে হবে। সতলেজ, ব্যাস, রাবি, সবাই শতদ্রু, সতলেজ, বিপাশা, ব্যাস, উচ্চারণ আছে প্রায়। ইরাবতীকে রাব আছে মাঝে, তো রাবি। চন্দ্রভাগা চেনাব, চেনাব। বিতস্তা ঝিলাম নামটা আনকমন, এটা মনে রাখতে হবে, এটাও সিরিয়াল লিখবে। এই নদীগুলো আমার জাতীয় নাম, এগুলো ভারতবর্ষের লোক এই নামে চিনে, আর আমরা পশ্চিমবঙ্গের লোক এইভাবে নামটা দিয়েছি। এই 5টা উপনদী প্রধান। আর তাছাড়া আরো কিছু উপনদী আছে, সেটা আমি লাস্টে আলোচনা করব। তো সিন্ধু নদীর এই 5টা উপনদী নিয়ে একটু পড়াশোনা করা যায়। শতদ্রু যেটা নদী, সেটা সিন্ধুর একমাত্র উপনদী। এইগুলো সব সিন্ধুর কম তীরের উপনদী। তুমি সিন্ধু নদী হয়ে যাও, তাহলে তোমার এটা বাঁধ, তাহলে সিন্ধু নদীর এটা বাম তীরের উপনদী। প্রত্যেকটাই বাম তীরের উপনদী। উপনদীগুলো সৃষ্টি হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার এলাকাতেই পাস হয়েছে এগুলা, কিন্তু মিলিত হয়েছে পাকিস্তানে। সিন্ধুর মূল নদীটার সাথে মিলিত হয়েছে কোথায়? পাকিস্তানে। তাহলে আমরা প্রথম যে নদীটা পড়ব সেটা হচ্ছে শতদ্রু নদীটা। আবার এইখানে তিব্বতের একটা তাল আছে। তাল কোথায় আছে? তাল থাকে হিমাদ্রি আর হিমাচল হিমালয় যখন ভূপতি তখন বুঝতে পারবো। হিমাদ্রি আর হিমালয়ের মাঝে কিছু স্পেস থাকে, যেটা চাষবাস সবই হয়।
বরফ গলে ওইটা একটু, সেইখানে তাল থাকে, হ্রদ থাকে। সেই তাল একটা রাক্ষস তাল বলে একটা হ্রদ আছে, রাক্ষস তাল, সেই হ্রদ থেকে সৃষ্টি হয়েছে শতদ্রু। সৃষ্টি হয়ে নদীটা পশ্চিম বাহিনী গেছে, হিমাচল প্রদেশ রাজ্য ক্রস করেছে, ফির পাঞ্জাবে ঢুকেছে। পাঞ্জাবে ঢুকে এটা সোজা চলে গেছে পাকিস্তান হয়ে, মুজফ্ফরগড় হয়ে মিঠানকোটে যেয়ে পড়েছে শতদ্রু। মোটামুটি একটা গুরুত্বপূর্ণ উপনদী বলে পাঁচটার মধ্যে শতদ্রু মোটামুটি গুরুত্বপূর্ণ। কোথায় থেকে উৎপন্ন হয়েছে বললাম? তিব্বত থেকে, তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভারতের দুটো রাজ্য দিয়ে গেছে, হিমাচল প্রদেশ আর পাঞ্জাব। বাস এইটুকু মনে রাখতে হবে, হিমাচল প্রদেশ পাঞ্জাব, তারপর পাকিস্তানে ঢুকেছে। পাকিস্তানে আমি পড়ছি না, নদীটা একটা নাম ভারতের নদী। পাকিস্তানে যে গিয়েছে তাও আমি বলছি পাকিস্তানের কোথায় গিয়ে পড়েছে, সেই নদী মিঠানকোট, সিরিয়াস জায়গা, আগেই বলেছি মিঠানকোট, মিঠানকোটে পড়েছে। আর সিন্ধু নদ একমাত্র এই উপনদীগুলোর মধ্যে একমাত্র একটাই উপনদী যেটা ভারতের বাইরে সৃষ্টি হয়েছে। সিন্ধু নদ নিজেও ভারতের বাইরে সৃষ্টি হয়েছে, আবার এই উপনদীটাও ভারতের বাইরে সৃষ্টি হয়েছে, তিব্বতে সৃষ্টি হয়েছে, ভারতের সৃষ্টি হয়নি, মানে চীনে সৃষ্টি হয়েছে। তাহলে চীনে সিন্ধু নদীও সৃষ্টি হয়েছে, আবার চীনে কোন নদীটা সৃষ্টি হয়েছে? শতদ্রু। কোথা থেকে সৃষ্টি হয়েছে বললাম? রাক্ষস তাল। বাস তোমাকে এটা থেকে প্রশ্ন আসতে পারে যে এই পাঁচটা উপনদীর মধ্যে কোন নদীটা ভারতের বাইরে সৃষ্টি হয়েছে? কোন নদীটা? শতদ্রু বা সতলেজ, সতলেজ। এইবার এইটা পাঞ্জাব দিয়ে গিয়েছে। ফির আরেকটা নদী আছে আমরা জানি, তার একটু উপরে এখানে রোটাং গিরিপথ আছে, হিমাচল প্রদেশের কুলু কাংড়া অঞ্চল আছে, রোটাং গিরিপথ আছে প্রায় এই জায়গাটাতে। রোটাং গিরিপথটা একটু বিস্তৃত, এটা মোটামুটি হিমালয়ের অংশ। সেইখানে একটা নদী সৃষ্টি হয়েছে বিপাশা, এটা ছোট নদী, এটা বেশি বড় নদী না। বিপাশা এইখান থেকে সৃষ্টি হয়ে পাঞ্জাবে ঢুকে ফির পাঞ্জাবেই মিলিত হয়ে গেছে। কার সাথে? শতদ্রুর সাথে। তাহলে বিপাশা সৃষ্টি হয়েছে এখানে রোটাং গিরিপথ থেকে, হিমাচল প্রদেশের দক্ষিণের অংশ। রোটাং গিরিপথটা একটু বিস্তৃত আছে, তার দক্ষিণের অংশ থেকে সৃষ্টি হয়েছে রোটাং গিরিপথ থেকে। ফির হিমাচল প্রদেশ থেকে কোথায় গেছে? পাঞ্জাবে পড়ে গেছে। কার সাথে? শতদ্রুর সাথে। ফির শতদ্রু আর বিপাশা একসাথেই প্রবাহিত হয়েছে, পাঞ্জাবে পাকিস্তানে ঢুকে গেছে। ক্লিয়ার? শতদ্রু সম্বন্ধে কোনো কোশ্চেন কি? বাস। তার উপরের নদী ইরাবতী। ইরাবতী নদীটা সৃষ্টি হয়েছে রোটাং গিরিপথ থেকে। এই দুটাই রোটাং গিরিপথ থেকে সৃষ্টি হয়েছে, রোটাং গিরিপথের, কিন্তু এটা রোটাং গিরিপথের উত্তর অংশ থেকে সৃষ্টি হয়েছে, দক্ষিণ অংশ থেকে। উত্তর অংশ থেকে সৃষ্টি হয়ে এইটি মোটামুটি পাঞ্জাব টাচ করে পাকিস্তানের বর্ডার দিয়ে গেছে, পাঞ্জাব টাচ করে। তারপর নদীটা পুরো পাকিস্তানে ঢুকে গেছে। ইরাবতী যেটা রাভি নদী, পাঞ্জাব টাচ করে পাকিস্তানের বর্ডার দিয়ে কোন নদী যায়, এটা প্রশ্ন আছে যে কোন নদীটা পাঞ্জাব ভারতের আর পাকিস্তানের কিছুটা বর্ডার দিয়ে গেছে, কিছুটা দেখো পাকিস্তান ভারতের বর্ডার দিয়ে গেছে, তারপর পাকিস্তানের পুরাপুরি ঢুকে গেছে। কি হয়েছে বলছি পরে। এইবারে এইখানটাতে হিমাচল প্রদেশের উপরটাতেই আরেকটা আছে যেটাকে বারালাচলা বলে একটা গিরিপথ আছে, যেটা কারাকরম দিকে চলে গেছে, উত্তরে বারালাচলা। তো বারালাচলা যে গিরিপথ থেকে মনে রাখবে যে এইগুলা যতগুলো উপনদী আছে জলপ্রবাহের দিক থেকে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে এইটা চেনাব। চন্দ্রভাগা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ উপনদী সিন্ধু। পাঁচটা উপনদীর মধ্যে সব থেকে গুরুত্ব অনেকেই শতদ্রু লিখে দেয়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? চন্দ্রভাগা। জলপ্রবাহের দিক থেকে সব থেকে বেশি জল যায় চন্দ্রভাগা দিয়ে। চন্দ্রভাগা নদীটা সৃষ্টি হয়েছে বারালাচলা থেকে, ভারতের মধ্যেই। বারালাচলা থেকে হিমাচল প্রদেশের কিছুটা অংশ বটে, সেখান থেকে সৃষ্টি হয়ে জম্মু কাশ্মীর দিয়ে পাকিস্তানে বেরিয়ে গেছে, পাকিস্তানে বেরিয়ে গেছে। বাস। আর একটা নদী আছে যেটা বিতস্তা। বিতস্তা সৃষ্টি হয়েছে শিবালিক হিমালয়ের, কাশ্মীরের অংশ থেকে। এটা হিমাচল প্রদেশ থেকে কোনো সঙ্গ নাই। কাশ্মীরের অংশ যেটা হিমাদ্রি হিমালয় নাঙ্গা পর্বতের আগে, সেইখানে একটা ভেরিনাগ বলে একটা জলপ্রপাত আছে, ভেরিনাগ জলপ্রপাত থেকে সৃষ্টি হয়েছে। এটা সোজা কিছুটা কাশ্মীর দিয়ে শ্রীনগর, কাশ্মীরের যে রাজধানী শ্রীনগর বা উলার হ্রদ, ডাল হ্রদ সবগুলোকে ক্রস করেছে। এখানে ক্রস করে হিমালয় হয়ে এটা ঢুকে যাই আর চন্দ্রভাগার সাথে পাকিস্তানের কিছুটা পাকিস্তানে ঢুকে পড়ে চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে। তাহলে এখন কোন কোন নদী দুটো মিশল? চন্দ্রভাগা আর বিতস্তা একসাথে মিশে গেল পাকিস্তানে যাই। আর বিপাশা শতদ্রু তো ভারতেই মিশে গেছে, পাঞ্জাবেই মিশে গেছিল।
বিপাশা তো পাঞ্জাবে মিশে গেছে কার সাথে? শতদ্রুর সাথে। বিপাশা শতদ্রু মিলিত প্রবাহ পাকিস্তানে ঢুকে গেছে। আর এই দুটার মিলিত প্রবাহটা উপরে মানে বিতস্তা চন্দ্রভাগার মিলিত প্রবাহ, বিতস্তা সৃষ্টি হয়েছে ভেরিনাগ থেকে, হিমাদ্রি হিমালয়, তোমার আইডিয়া আছে কাশ্মীর রাজ্য সৃষ্টি হয়েছে, কাশ্মীর দিয়েই পাস করি একটা রাজ্য, বিতস্তা একটা রাজ্যকে পাস করেছে শুধু কাশ্মীরকে। চন্দ্রভাগা হিমাচল প্রদেশ কাশ্মীর, ইরাবতী হিমাচল প্রদেশ পাঞ্জাব, বিপাশা হিমাচল প্রদেশ পাঞ্জাব, শতদ্রু হিমাচল প্রদেশ পাঞ্জাব। কোন নদীটা ভারতের বাইরে সৃষ্টি হয়েছে পাঁচটার মধ্যে? শুধু শতদ্রু। শতদ্রু সৃষ্টি হয়েছে চীন থেকে। নিয়ে পরে এইটা আগাই পরে একটু আগায় 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 ইরাবতীর সাথে মিশে গেছে কিছু দূর, মানে তিনটা নদী একসাথে মিশে গেল উপরে। এবারে প্রথমে দুটা মিশল, ফির ইরাবতীটাও মিশে গেল কার সাথে? বিতস্তা এবং চন্দ্রভাগার মিলিত প্রবাহে। ইরাবতী মিশে পড়ে এইটা মুজাফফরগড় যে ডিস্ট্রিক্টে আসে পড়ে। এই তিনটা নদীর মিলিত প্রবাহটা আর এই দুটা নদীর যে মিলিত প্রবাহ মানে 3 আর এই 2 মিলিত প্রবাহ হয়ে 5টা নদী একসাথে চলল। এই নদীটাকে বলে পাঞ্জনদ। পাকিস্তানে পাঞ্জনদ বলে। কিছুক্ষণ একসাথে 5টা নদীর জল প্রবাহিত হয়, আসে পড়ে মিঠান করে পড়ে গেছে। সিন্ধু নদ বলছিল, সিন্ধু নদের মিঠান করে পড়ে সব নদীর মিলিত জল ভারত মহাসাগরে পড়ে গেছে। এইভাবে একটু রিপিট করে, তাহলে কোথায় কে সৃষ্টি হয়েছে একটু রিপিট করি আমি। শতদ্রু রাক্ষস্থল থেকে পশ্চিমে হিমাচল প্রদেশ পাঞ্জাব দিয়ে পাকিস্তানে ঢুকে গেছে। বিপাশা রোটাং গিরিপথের দক্ষিণ দিক থেকে শুরু হয়ে হিমাচল প্রদেশ হয়ে পাঞ্জাবে মিশে গেছে। ইরাবতী রোটাং গিরিপথের উত্তর পাশ থেকে পাকিস্তানে ঢুকে গেছে। কিছুটা বর্ডার, সিরিয়াস কথা কি ইরাবতী কিছুটা বর্ডার দিয়ে গেছে। এই প্রশ্নটা আসতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ নদী কোনটা? চন্দ্রভাগা, চেনাব। সেটা কোথায় সৃষ্টি হয়েছে? তার উত্তরে বারাণসী থেকে সৃষ্টি হয়েছে, হিমাচল প্রদেশ কাশ্মীর হয়ে পাকিস্তানে ঢুকেছে। তার উত্তরের নদীটা হচ্ছে কাশ্মীর আছে যেটা, সেইটা ভেরিনাগ জলপ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, হিমাদ্রি হিমালয়ের অংশ, তার নাম বিতস্তা। বিতস্তা আর চন্দ্রভাগা মিলিত প্রবাহ হয়েছে পাকিস্তানে। ফির একটু আগে পরে ইরাবতীর সাথে মিশেছে। তাহলে বিতস্তা চন্দ্রভাগা ইরাবতীর মিলিত প্রবাহ তিনটা নদী একসাথে এসছে। আর নিজ দিক থেকে ভারত থেকেই তো মিশে গেছে বিপাশা শতদ্রু, মিশে পড়ে ওইটা মিলিত প্রবাহ। এই 2 আর ওই 3 5টা নদী পাকিস্তানের মুজাফফরগড় ডিস্ট্রিক্টে 5টা নদী একসাথে মিশেছে। সেই 5টা নদীর মিলিত প্রবাহটা পাঞ্জনদ নাম নিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে কিছুটা পাস হয়ে সিন্ধুর সাথে পড়েছে। এই গেল উপনদী। এছাড়াও সিন্ধু নদীর একদম পুরাপুরি যে সিন্ধু নদীতে সরাসরি ভারতেই পড়ে ছোট ছোট নদী আছে 3-4টা, এলা উপনদীর মধ্যে আমরা পড়ি। তাহলে সিন্ধু নদীর এলা সব বাম তীরের উপনদী যেটা বললাম। বাম তীরের আরেকটি উপনদী হচ্ছে যেটা ভারতে পড়েছে, সেটা লাদাখ। এটা ছোট নদী, এটা কোনো সিরিয়াস নদী নয়, তাও বইয়ে উল্লেখ আছে, একটু পড়া দরকার। লাদাখ বলে একটা নদী আছে যেটা ভারতেই পড়েছে, লাদাখ পর্বত থেকে সৃষ্টি হয়ে ভারতেই পড়েছে, এর বাম তীরে। তাহলে বাম তীরের উপনদী যদি বলে 5টা এগুলা, আর একটি লাদাখ ছোট্ট নদী যেটা ভারতেই পড়েছে। সিন্ধু নদী পাকিস্তানে যে পড়ে না, ভারতেই সিন্ধু নদী পড়ে গেছে উপরে, লাদাখ যেটা 33 মাইলের অংশ। আরো 2টা নদী ডান তীরে আছে। ডান তীরে সিন্ধুর অনেক উপনদী আছে যেটা আফগানিস্তান থেকে এসছে, আমার ওইটা জানার দরকার নেই। আমার ভারত থেকে জেলা পড়েছে একটা যে সিয়ক, কারাকরম পর্বত থেকে সৃষ্টি হয়ে সিয়ক পড়ে, আর একটা গিলগিট বেলুচিস্তান থেকে একটা নদী আছে গিলগিট বলি, ছোট নদী। এই দুটা সিন্ধুর ডান তীরের উপনদী। তাহলে ডান তীরের 2টা উপনদী আছে, কি কি বললাম? একটি সিয়ক, সিয়ক নদীর খুব ইম্পর্টেন্ট নদী, ছোট নদী কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভূপতি পড়ার জন্য কাজে দেবে। আর একটি গিলগিট। এই 2টা নদী হচ্ছে ডান তীরের উপনদী, যেটা সিন্ধু নদী ভারতেই পড়েছে, ভারতেই সৃষ্টি হয়ে ভারতেই পড়েছে। আর ভারত আর একটি বাম তীরের উপনদী পড়েছে, কোনটা? যদি বলে কোন বাম তীরের উপনদীটি ভারতেই পড়েছে, সেটি লাদাখ। বাস, সেটি ভারতেই সিন্ধু নদীর যখন ডেকেছিল, ভারতের ওই লাদাখ আর জাসকর পর্বতের মাঝটা দিয়ে ডেকেছিল, তখন ভারতেই পড়ে গেছে। তাহলে 3টা উপনদী ভারতে মিশেছে, আর 5টা উপনদী এইবার কোথায় মিলিত হয়েছে? পাকিস্তানে। তার মধ্যে কোন নদীটা, 5টা উপনদীর মধ্যে কোন উপনদীটা ভারতের বাইরে সৃষ্টি হয়েছে? শতদ্রু। বাস, শতদ্রু তাহলে একটা আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী সবাই, কারণ ভারত পাকিস্তান এখন 2টা দেশ হয়ে গেছে, সবাই আন্তর্জাতিক। 2টা দেশ দিয়ে গেলে সবাই আন্তর্জাতিক। বাস, এইভাবে এই নদীর সিরিয়ালটা আগে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর রাজ্য চিনতে হবে তোমাকে। তাহলে পাঞ্জাব দিয়ে কটা নদী গেছে? এখানে যদি বলি পাঞ্জাব দিয়ে 3টা নদী গেছে, তাও পাঞ্জাব কেন বলে পঞ্চনদী। কিন্তু যদি বলো কেন পাঞ্জাব নাম হয়েছে, তাহলে মূল যে ভারতের পাঞ্জাব রাজ্যটা এখনো আছে, যেটা পাকিস্তানে পড়ে গেছে কিছুটা অংশ, সেই রাজ্যটা যদি দেখি তাহলে 5টা নদী গেছে। ওইটার থেকে স্বাধীনতার আগে নাম দেওয়া হয়েছিল পাঞ্জাব। 5টা নদীই গেছিল, পঞ্চ নদীর দোয়া, পঞ্চ আব। পঞ্চ আব থেকে কোথাটা এসেছে? পাঞ্জাব। তাহলে পঞ্চ আব তো তখন ছিল স্বাধীন হওয়ার আগে। পঞ্চ আব, তার থেকে পাঞ্জাব, যেমন 2টা নদীর মধ্যবর্তী দোয়াব থেকে পঞ্জাব থেকে পাঞ্জাব এসেছে। কিন্তু এখন তো ভারতবর্ষের যেটুকু পাঞ্জাব আছে এখন, সেইটুকু তো 3টা নদী গিয়েছে। কি কি? বিতস্তা,
এই শতদ্রু, বিপাশা আর ইরাবতী। তাহলে এখন প্রভাব দিচ্ছে বলতে গেলে, পাঞ্জাব নাই, কিন্তু স্বাধীন ভারতের আগে গোটা পাকিস্তানের কিছুটা পাঞ্জাব পাট নিয়েছে এখন, ফলে 5টা নদী ওইখানটাতে গেছে বাস। এই তাহলে ভারতের এলাকা দিয়ে পাস হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ নদীটা কোনটা বললাম? চন্দ্রভাগা, যেটা সৃষ্টি হয়েছে বারালাসোলা থেকে। চন্দ্রভাগা হিমাচল প্রদেশের এই উত্তরের বারালাসোলা থেকে সৃষ্টি হয়েছে, তারপর জম্মু কাশ্মীরে কিছুটা মিশে পাকিস্তানে প্রবেশ করেছে। ওইটার সাথে এখানে মিশে গেছে বিতস্তা, মানে ঝিলাম নদীটা, যেটা হিমালয় থেকে আসছে, ভেরিনাথ থেকে। সেইটা পুরা কাশ্মীরের মূল ভূখণ্ড দিয়ে গেছে, একদম সৌন্দর্য যেমন করে দিয়েছে, একদম উলার হ্রদ, ডাল হ্রদ, শ্রীনগর সবকিছু এখানে আছে, সবকিছু সৌন্দর্যটা এখানে আছে এই নদীর ধারে ধারে। তারপর এইটা লে মানালিকে টাচ করে গেছে, ইরাবতী লে মানালিকে টাচ করে গেছে, এটা পর্যটন স্থান ইরাবতী লে মানালিকে টাচ করে। এইভাবে ম্যাপের মধ্যে বসে সিরিয়াল ভাবে পড়ে রাজ্য ওয়াইজ। আর আসল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন পড়ছে, ভারতের কোন কোন রাজ্য দিয়ে নদীগুলো পাস হয়, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। সেইটি তোমাকে একদম নখদর্পণ রাখতে হবে পুরো ভারতবর্ষ, শুধু সিন্ধু নদী সিস্টেমটা নয়, গঙ্গা নদী সিস্টেম আর ব্রহ্মপুত্র নদী সিস্টেমে কোন কোন নদীটা, কোন মূল নদীগুলো, একদম ছোটখাটো ব্র্যান্ডেড নদী যেগুলা, মূল নদীগুলো পড়তে হবে। আর নদী সিস্টেমগুলো জানলেই হবে। নদী সিস্টেম সম্বন্ধে প্রাইমারি ধারণা আস্তে 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 তোমার নেশাতে পরিণত হবে, এটা তখনই ভূগোল পড়াটা কমপ্লিট হবে। তো এই গেল মোটামুটি সিন্ধু নদী সিস্টেম সম্বন্ধে একটা সক্ষম ধারণা। তো এটা খুব ইম্পর্টেন্টও। দেখি পরবর্তীকালে হয়তো আমি গঙ্গা নদী বা মহানদী, গোদাবরী, নর্মদা এইসব সম্বন্ধে ক্লাস নেব। ঠিক আছে, কত